টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন 6। মাত্র ৪৮ মিনিটে যাওয়া যাবে কমলাপুর। উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা যাচাই। সরকারের উন্নয়নের ধারায় নিজ নিজ উপজেলা ঢেলে সাজাতে চান চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপির বহিষ্কৃত ৭ নেতা। আবারও দল ফিরিয়ে নেবে প্রত্যাশা। জীববৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে গেল। এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে। প্রকল্প বাস্তবায়নের নামে নওগাঁর শালবনে ১,০০০ গাছ নিধন। আলতাদিঘিতে ধ্বংস জলজ উদ্ভিদ ও প্রাণী। খেসারত দিতে হবে বাসিন্দাদের, বলছেন পরিবেশবাদীরা। ভোরের সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। বিদ্যুতের সংকট হলে এখন থেকে গ্রামে নয়, গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় লোডশেডিং করতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য বিশেষ আইন নিয়ে যারা সমালোচনা করছেন তারা অর্বাচীন। পৃথিবীর কোনো দেশই ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ উৎপাদন করে না। বৃহস্পতিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য দেন সংসদ নেতা। আমরা কিন্তু একের পর এক সাফল্য দেখাতে সক্ষম হয়েছি। এটা যতই বলেন, আজকে যেখানে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে তো ১৬,০০০ মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি। বিশেষ আইন এই জন্য করেছি, আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি। এটার প্রয়োজন নাই যারা বলে, তাদেরকে কি বলবো? অর্বাচীন ছাড়া। যে প্রচণ্ড গরম, সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি, কিন্তু কৃষকের তারা যেন সেচটা পায় সেখানে কোনো অভাব হয়নি, আমরা সেটার ব্যবস্থা রেখেছি। আর ১,০০০ মেগাওয়াট বা ২,০০০ মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তারা একটু ২ ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আমার কৃষকের আর অভাব হবে না। এখন থেকে সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া, আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি, ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো বাস্তবতা। যে কাজগুলো আমরা করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ। একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে ওই আস্থা, বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে, আমি কাউকে পরোয়া করি না। প্রধানমন্ত্রীর নামে আর কোনো প্রকল্প না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে নদীর গতিপথ নষ্ট হয় এমন জায়গায় সেতু নির্মাণ না করতে বলেছেন সরকার প্রধান। তাগিদ দিয়েছেন বেঁধে দেওয়ার সময়ে প্রকল্পের শেষ করতে। একনেক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপন সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং দক্ষ চিকিৎসক তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভায় ১,৮৭৪ কোটি টাকা ব্যয়ে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তবে নিজের নামে এই প্রকল্প নেওয়ায় আপত্তি তোলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প থেকে নিজের নাম বাদ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়টি তুলে ধরেন পরিকল্পনা সচিব। বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নদীর গতিপ্রবাহ ঠিক রেখে সেতু নির্মাণ প্রকল্প হাতে নিতে। নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে সেগুলি যেন যথাযথ উচ্চতায় নির্মাণ করা হয়,
এবং নদীর মূল স্রোতকে বাধাগ্রস্ত করবে এমন কোনো জায়গায় কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না। ঢাকার পর 284 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে আরেকটি বার্ন ইউনিট। খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপন সহ 5,563 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। পিপিটি তৈরি হওয়ার পরেই ভূমির কার্যক্রম গ্রহণে অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়ে যাবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। একদিনের সফরে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাঁড়িয়ার কুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়া সহ জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত, সায় আছে সরকারেরও। বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি পেয়েছে ঢাকা। চলছে ভারতের লোকসভা নির্বাচন। 4 জুন নতুন সরকার গঠন হবে দেশটিতে। এরই মাঝে ঢাকা সফর করলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। সেখান থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন কোয়াত্রা। ঘণ্টাখানেকের আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ নানা ইস্যু। ভারত না চীন, সরকারের অগ্রাধিকারের জায়গায় কে, এমন প্রশ্নের সম্পূরক হয়ে উঠেছে জুলাইয়ে কোথায় আগে সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি কাছে, বেজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তার পানি বন্টন। ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এখন তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। এদিকে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে। এরপর দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। সীমান্তে বেশ কিছু আমাদের নাগরিক মারা গেছে, সেটা নিয়ে আমি আমাদের কনসার্ন ব্যক্ত করেছি। নন লিথাল যাতে ওয়েপন ইউজ করা হয় সেই ব্যাপারে আমরা জোর দিয়েছি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মেলকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, ডেভিড স্লেটন মেল বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে রয়েছেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডেভিড স্লেটন মেল স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপসহকারী সচিব ছিলেন। এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন, ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক পরামর্শদাতা ছাড়াও চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে নানা দায়িত্ব পালন করেছেন। সাভারে নয়, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন 6। দেশের প্রথম এই রেলের উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুত নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমনের রিপোর্ট। নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল। বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে। এদিকে এমআরটি লাইন 6 নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার। তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা। আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গী জাংশনটাকে কানেক্ট করা। যেই পর্যন্ত আমরা এইভাবে আমরা চলে যেতে চাচ্ছিলাম, এখন যদি আমি এইভাবে টঙ্গীতে যাইতে চাই তাইলে সেটা যাওয়া যাচ্ছে না। আপনি গুগল ম্যাপে গেলেই দেখবেন। আমরা রেলওয়ে স্টেশন
এবং টঙ্গী যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি, তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী পর্যন্ত নেওয়া হবে এই রেল পরিকল্পনা। টঙ্গী রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এই পথে তৈরি হয়েছে বিআরটি, সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে নতুন করে আরও একটি উড়ালপথ তৈরি করা দুরূহ হয়ে পড়েছে, যার জন্য রুট হবে কোনটি তা নিয়ে চলছে পরিকল্পনা। যদিও প্রাথমিক পরিকল্পনায় এখনই এই অংশের কাজে হাত দেওয়ার কথা ছিল না, তবে এবার দ্রুত এই পথে হাঁটতে চায় ডিএমটিসিএল। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে, শিগগিরই হবে চূড়ান্ত নকশা। মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে বসতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা দেখব, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারা ওইটা ব্যক্তিগতভাবে দেখবে, তারপরে হয়তো এটা ব্যবসা আমরা ফার্দার ডিসিশনে আমরা বসতে পারবো। এই পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে 48 মিনিট। স্বপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি, বাড়ছে যাত্রী চলাচলও। তবে এই চলাচল আরও বেশি যাত্রী বান্ধব করতেই এখন নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে 7 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে নিজ নিজ উপজেলাকে ঢেলে সাজাতে চান তারা। পাশাপাশি দল যদি তাদের ফেরায় তবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করার কথা জানান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় দলটির অনেক নেতাকর্মী। গত 26 এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে 73 জনকে বহিষ্কার করে বিএনপি। তবে নির্বাচনে বেসরকারি ফলাফলে দেখা যায় দলটির রাজনীতির সঙ্গে জড়িত 7 জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। সময় সংবাদ কথা বলেন তাদের কয়েকজনের সঙ্গে। নবনির্বাচিত এই জনপ্রতিনিধিরা জানালেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তাল মিলিয়ে তারাও ঢেলে সাজাতে চান উপজেলাকে। আমার বহিষ্কার করা হয়েছে, দলে যদি পুনরায় চায় এটা আমি বিবেচনা করব, এখন বলতে পারি না। তবে জনগণের কাজ আমি নির্দলীয়ভাবে চালাইয়া যাব। নিজের স্বার্থের ঊর্ধ্বে থেকে সরকারি বরাদ্দ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে আমি পালন করার চেষ্টা করব। বিএনপিতে ফেরার চেষ্টা করবেন কিনা অথবা দল ফের ডাকলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে কেউ কেউ জানান সারা জীবনই বিএনপির পাশে থাকবেন, দল আবার তাদের ফিরিয়ে নেবে বলেও আশা করেন। দল থেকে বহিষ্কার করা হয়েছিল, অবধি আমার এই বহিষ্কার উদ্যোগ হয় নাই। আর আমি বিএনপিতে আছি, বিএনপিতে থাকবো সারা জীবন। দল যদি চায় আমি অবশ্যই দলে ফিরে যাব। বিএনপির যারা নেতামন্ত্রী আছেন সবাই আমার সাথে আছে, ইনশাআল্লাহ আমি আমার মাধ্যমে বিএনপি বিশ্বনাথ আবার সুসংগঠিত হবে। বিএনপির বহিষ্কৃতদের মধ্যে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে 28 জন চেয়ারম্যান, 24 জন ভাইস চেয়ারম্যান এবং 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। আর দ্বিতীয় ধাপে অংশ নেওয়া আরও অন্তত 64 জনকে বহিষ্কার করেছে বিএনপি। ওমর ফারুক, সময় সংবাদ। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও ভোট বর্জন করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন জনগণ এই সরকারের ওপর আস্থা হারিয়েছে বলেই কোনো নির্বাচনেই যাচ্ছেন না তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়ে মাঠ থেকে সরে যায় দলটি। বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই এ নিয়ে বেশ সরব দলটির সিনিয়র নেতারা। এই নির্বাচনটি বর্জন করার পেছনে এই একটি উদ্দেশ্য যে আমরা এই সরকারকে বুঝিয়ে দিতে চাই এই নির্বাচন ব্যবস্থাটি আসলে বিশ্বাসযোগ্য নয়। বিএনপি সবসময় নির্বাচনে যেতে চায় এবং আমরা মনে করি যে নির্বাচন ছাড়া তো ক্ষমতা যাওয়ার কোনো রাস্তাও নেই। নির্বাচন কমিশন এবং সরকারের উপর থেকে আমাদের আস্থা উঠে গিয়েছে। তবে নানা যুক্তিতে দলের যারাই অংশ নিচ্ছেন উপজেলা নির্বাচনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। নির্বাচনে যারা অংশ নিচ্ছে এরা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা নয়, দলের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু এই নির্বাচনে যারা যাবে তারা পরবর্তীকালে পস্তাবে, কারণ এদের নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিএনপি আওয়ামী লীগ কাউকে কোনো স্পেস দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বক্তব্যটিকে ভিন্নমত থাকবে, কিন্তু যখন সার্বিক একটি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু মেজরিটি বেসিসে সিদ্ধান্ত নিতে হবে।
কাজেই বিএনপির ভেতরে মেজরিটি ভেবেছে যে এই নির্বাচন যে অর্থহীন এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচন, একটা সাজানো নাটক, সেখানে না যাওয়াটা সবার জন্য, দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও নির্বাচন বর্জন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। এই নির্বাচনে মানুষের কোনো উৎসাহ উদ্দীপনা নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটের গড় হার ৩৬.১%। নির্বাচন কমিশন বলছে আয়োজনে কোনো ঘাটতি ছিল না, বড় একটি রাজনৈতিক দল অংশ নিলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো। নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি মোহাম্মদ আলমগীর কথা বলেন। যদি বলেন যে আমরা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর করেছি, এটাও যেমন চরম কথা, তেমন যদি বলেন যে নির্বাচনে একেবারেই মানে জাল ভোট হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, এটাও ঠিক না। নির্বাচন কর্মকর্তা তারা আগেই এটা বলেছিলেন আমাদের যে স্যার এই এলাকায় ভোটার টার্ন আপ কম হতে পারে, কারণ এই এলাকায় ধান কাটা চলছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তো তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয় অনেকেই ওদিকে মানে করেছে। নির্বাচন কমিশনের দায়িত্ব যে মেয়াদ শেষ হলে নির্বাচনের ব্যবস্থা করা। তো নির্বাচন কমিশন সেই নির্বাচনের ব্যবস্থাটা করতে পেরেছে কিনা যথাসময়ে, সেটাকে শান্তিপূর্ণ করতে পেরেছে কিনা, এবং যে সমস্ত ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন কিনা, এই তিনটা জিনিস হলো নির্বাচন কমিশনের কাজ। নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল কফি বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন দোকানে। ভোক্তা অধিকারের অভিযানে কারওয়ান বাজারে 3টি দোকানে প্রায় 120টি নকল কফির জার জব্দ করে জরিমানা করা হয়েছে 80,000 টাকা। নকল কফি তৈরির আস্তানা খুঁজে বের করার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার। কফিতে হারিয়ে যায় শরীরের ক্লান্তি কিংবা অবসাদ, নিমিষেই চাঙ্গা করে তোলে শরীর ও মন, উন্নতি ঘটে মানসিক শক্তির। তবে সেই কফি যদি হয় স্বাস্থ্য ঝুঁকির কারণ, বিদেশ থেকে আসা নামিদামি ব্র্যান্ডের কফির মোড়কে বিক্রি হচ্ছে নকল কফি। ভোক্তা অধিকারের তথ্য বলছে রাজধানীর বিভিন্ন দোকানেই ছড়িয়ে পড়েছে নকল কফি। 30,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন, ভবিষ্যতে এই ধরনের কোনো নিষিদ্ধ পণ্য বা কোনো বাতিলকৃত খাদ্যপণ্য আপনার দোকানে পাওয়া যাবে না। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে 3টি দোকানে 120টি নকল কফির জার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 80,000 টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে, সতর্ক করা হয়েছে, এবং এই কফিগুলোর উৎস কোথায় সে তথ্য আমরা সংগ্রহ করেছি। আমরা ওখানে অভিযান পরিচালনা করব যে আসলে কফিগুলো কোথা থেকে আসলে সোর্সিং হচ্ছে। আজকে প্রথম আমরা কারওয়ান বাজারে এসেছি, আমাদের কাছে আরও তথ্য রয়েছে, আমরা ওখানে অভিযান পরিচালনা করব। ছড়িয়ে পড়া নকল কফি কেনা থেকে বিরত থাকতে বিভিন্ন পরামর্শ দেয় সংস্থাটি। জিএসটি সিল থাকবে, মানে মোড়কে বাংলা লেখা থাকবে, যাবতীয় তথ্য ইনফরমেশন থাকবে, স্পষ্টভাবে আমাদের উল্লেখ থাকবে। কিন্তু নকল যে প্রোডাক্টগুলো আমরা দেখেছি এদের মোড়কে কিন্তু কোনো বাংলা তথ্য বা জিএসটি এর কোনো লোগো সিল এগুলো নেই। শীঘ্রই নকল কফি তৈরির আস্তানা খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়া হয় অভিযান শেষে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার মাত্র 3 বছরের মধ্যে বঙ্গবন্ধুর 5টি গ্যাস ফিল্ড কিনে নেয়ার যুগান্তকারী সিদ্ধান্তের সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। একথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পশ্চিমাদের তৈরি যুদ্ধের প্রভাবে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকি এলাহি চৌধুরী। গত কয়েক বছরে করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধে পাল্টাপাল্টি অবরোধ, নিষেধাজ্ঞা, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন মারাত্মকভাবে প্রভাব ফেলেছে বৈশ্বিক অর্থনীতিতে, যার প্রভাবে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশ ভুগছে ডলার সংকট এবং মূল্যস্ফীতিতে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নে ভূতত্ত্ব বিষয়ে সেমিনারের আয়োজন করে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সেমিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, পশ্চিমা শক্তির যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশ্বের উন্নয়নশীল দেশগুলো, আবার তারাই ছবক দেয় কিভাবে দেশ চালাতে হবে। এ সময় তিনি সবকিছু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে সামনে আরও অর্থনৈতিক চ্যালেঞ্জ আসছে বলে সতর্ক করেন। আজকে সমস্ত উন্নয়নশীল দেশের উপর যে চাপ সৃষ্টি হয়েছে, এটা পশ্চিমা বিশ্বের সৃষ্টি, ইট ইজ দেয়ার ক্রিয়েশন। আজকে তারা অন্যভাবে এসে হয়তো আমাদেরকে উপদেশ দিচ্ছে হাউ টু ম্যানেজ এক্সচেঞ্জ রেট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী গবেষণার অনেক তথ্য নীতি নির্ধারকদের কাছে পৌঁছে না বলেও অভিযোগ করে বলেন, টেকসই উন্নয়নের জন্য গবেষণার বাস্তবায়ন এবং বাণিজ্যিক ব্যবহার বাড়াতে হবে। মাত্র 3 বছরের মাথায় একটা যুগান্তকারী সিদ্ধান্তে 5টা গ্যাস ফিল্ড উনি নিয়ে নিয়েছেন। তখন তো
ব্রিজ বানানো, রাস্তা বানানোরও ওরকম টাকা ছিল না। এই ধরনের ইনভেস্টমেন্টে যে রিটার্ন আমরা পাচ্ছি, এখনো পাচ্ছি, কোনো ইনভেস্টমেন্টে এরকম রিটার্ন হয় না। অনেক জায়গা আছে রেভিনিউ কালেকশনগুলিতে, এবং বৃহৎ রেভিনিউ কালেকশন কিন্তু আপনারা জায়গা তৈরি করতে পারেন। এগুলি অর্থ দিয়ে আপনারা রিসার্চের পরিধিটা আরো বড় করতে পারেন। দেশের খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের উপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কৃষি খাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সহ প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করা হচ্ছে, কারণ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সরবরাহকে টেকসই করতে চায় সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী যখন জানাচ্ছেন এমন নানা উদ্ভাবনী উদ্যোগের কথা, তখন বাংলাদেশে প্রযুক্তির প্রসারে পাশে থাকার আশ্বাস দিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত। বিশ্ব অর্থনীতি ক্রমেই শিল্প ও সেবামুখী হলেও শিল্পের কাঁচামালের যোগান আর খাদ্য নিরাপত্তায় ভিন্নভাবে গুরুত্ব বাড়ছে কৃষির। স্বাভাবিকভাবেই উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ করা থেকে শুরু করে বিপণনের নানা ধাপে তাই ব্যবহার বাড়ছে প্রযুক্তির, যার জন্য নিয়ন্ত্রিত রোবোটিক অধ্যায়ের সঙ্গে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় কৃষি খামারে যোগ হয়েছে এআই নির্ভর প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশের কৃষিকেও প্রযুক্তি নির্ভর করতে কাজ করা হচ্ছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। Machines like combined harvesting machines in the field, then it would have been impossible to harvest our crops. So we need to mechanize our agricultural field. We need to apply robotics, IoT technologies with data analytics, machine learning and artificial intelligence. বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আইটি বিজনেস সামিটে জাপানি রাষ্ট্রদূত জানালেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সহ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পাশে থাকতে চায় সূর্যোদয়ের দেশটি। Japan has been cooperating Bangladesh in developing the ICT Master Plan 2041. The Master Plan shares the clear vision of how ICT technology can be better utilized. I believe it will play a significant role in embodying smart Bangladesh, new town development along metro lines and cybersecurity. উদ্ভাবনী উদ্যোগে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ আসে সেমিনার থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এর বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর একটি হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, করদাতাদের ওপরেই এনবিআর বেশি চাপ দিচ্ছে। বাংলাদেশে আমেরিকান পণ্য সেবা প্রদর্শন ও দ্বিপাক্ষিক বাণিজ্য দৃঢ় করার লক্ষ্যে রাজধানীতে শুরু হলো 29তম ইউএস ট্রেড শো 2024। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় এই প্রদর্শনী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়াতে এই ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। আমাদের আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে কী ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস আপনার বা সেবা এবং মানে কমোডিটি এখানে সেল করছে, সেটা একটা শোকেসিং করা, মানুষকে জানানো, এইগুলো দেখে ধরেন যারা এন্টারপ্রেনার তারা উদ্বুদ্ধ হয়। প্রদর্শনী উদ্বোধন ও পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অর্থ পাচারের বিষয়ে শক্ত প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিকল্প ছিল না বলেও জানান তিনি। আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে, ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে 44টির বেশি প্রতিষ্ঠানের তৈরি শতাধিক মার্কিন পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 11 মে পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চারদিকে সবুজ বৃক্ষের বেষ্টনে, মাঝখানে 1100 মিটার প্রস্থের দিঘি। শীতে দিঘির জলে খুনসুটিতে মেতে উঠত পরিযায়ী পাখি।
টলটলে জলে বড় বড় পাতায় ফুটে থাকতো সাদা ও গোলাপি পদ্ম। 2 বছর আগেও এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করতেন দূর দূরান্তের পর্যটক, কিন্তু এখন পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। সংস্কারের নামে কাটা হয়েছে 1000 গাছ, এতেই শালবন ছেড়েছে অন্তত 10 প্রজাতির পাখি। ধ্বংস হয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণী। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও পরিবেশবাদীরা। এবার রকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। গত 2 বছর আগেও শীতে এ দিঘির জলে ডানা ঝাপটাতো, খুনসুটিতে মেতে উঠত নানা পরিযায়ী পাখি। এখানে টলটলে জলে বড় বড় পাতার মধ্যে ফুটত সাদা ও গোলাপি পদ্ম। অনাবিল প্রকৃতি আর দিঘির এ নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেন নওগাঁর আলতা দিঘি শালবনে। এখন এর সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে 3টি প্রকল্প: ওয়াচ টাওয়ার নির্মাণ, দিঘি খনন ও আশপাশের অবকাঠামো নির্মাণ। এসব কাজ বাস্তবায়নে দিঘির চারপাশের 1102টি কাটা হয়েছে গাছ। তবে অভিযোগ রয়েছে এ সংখ্যার অন্তত 3 গুণ বেশি কাটা হয়েছে গাছ। এতে সবুজের সমারোহ দিঘি এখন পরিণত করা হয়েছে একখণ্ড মরুভূমিতে। অতি পরিচিত শব্দ উন্নয়ন, আর এই উন্নয়ন যে কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের বড় কারণ হতে পারে তার জ্বলন্ত প্রমাণ নওগাঁর এই আলতা দিঘির শালবন। আলতা দিঘি শালবন উন্নয়নের নামে 16 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্পে 2 পাশের শত শত গাছ কেটে ফেলা হয়েছে। আর এই গাছ কাটার কারণে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বলে মনে করছে পরিবেশবিদরা। বিভিন্ন প্রজাতির পাখি এখানে আসতো, তারা ধ্বংস হয়ে গেল। বনের জীববৈচিত্র্য যেটা, সেটা নষ্ট হয়ে গেল। বনের প্রাণীরা পালিয়ে গেল। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে বনের গাছকে ধ্বংস করা হয়েছে। চতুর্দিকে গাছ ছিল আর কি, গাছ থাকার কারণে মানে পরিবেশটা অনেক সবুজ ছিল এবং নির্মল ছিল। খালে পানি নাই, অনেক নাকি গাছ ছিল, এখন গাছ নাই। অনেক ফুল ছিল, ফল ছিল, এখানে দেখি কিছুই নাই। এখন আলতা দিঘি দেখার মতো কোনো পরিবেশই নাই, কি খাকা করতেছে রোদ। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের এমন প্রকল্প নিয়ে যখন সমালোচনার ঝড়, তখন প্রকল্পের সুফলের রাত দিন স্বপ্ন দেখছে সংশ্লিষ্ট বিভাগ। প্রাণ প্রকৃতি নষ্ট করে কোনো উন্নয়ন টেকসই হয় না বলে দাবি বিশিষ্টজনদের। আমরা যেভাবে আলতা দিঘির বনভূমিকে সাবার করে দিলাম, আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই আলতা দিঘি আমাদের উত্তপ্তকরণের জন্য ধামুরহাট টোটাল এলাকাটাকে সাপার করতে হবে। এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে। ওই যে জায়গাগুলো গাছ কর্তনের ফলে ফাঁকা হয়ে গিয়েছে, ওই জায়গাগুলোতে আমরা দেশীয় প্রজাতির চারা, যেমন মনে করেন যে জারুল, শিমুল, কদম ইত্যাদি প্রজাতির প্রায় 20-25 প্রজাতির চারা দ্বারা ওই এলাকাগুলোকে আমরা বনায়ন করে ফেলব। শালবনের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন কোনো প্রকল্প নেওয়া হলে তার বিরুদ্ধে সুপারিশ করার কথা জানায় জেলা প্রশাসন। প্রকল্পের যদি অসমাপ্ত কোনো কাজ থাকে, যে কাজটুকু সমাপ্ত করলে বন ও পরিবেশের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে যারা এই প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তাদেরকে সুপারিশ করব যে যাতে তারা আর এই প্রকল্প বাস্তবায়ন না করে। 43 একর আয়তনের এই আলতা দিঘিকে জাতীয় উদ্যান ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এখানে রয়েছে মেছোবাঘ, গন্ধগোকুল, অজগর, বানর, বিভিন্ন প্রজাতির পশু পাখি সহ নানা জীব বৈচিত্র্য। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বর্ষার আগেই ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। এদিকে 4 বছর আগে ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে প্রকল্প পাশ হলেও কাজ শুরু হয়নি এখনো। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বিআইডব্লিউটিএ বলছে মন্ত্রণালয় থেকে বরাদ্দের অভাবে আটকে আছে প্রকল্পের কাজ। আশিকুর রহমানের রিপোর্ট। অসময়ে পদ্মার আগ্রাসী রূপ, আতঙ্কে দিশেহারা নদীপাড়ের মানুষ। হঠাৎ করে নদীতে পানি বাড়ায় ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়ার 6 ও 7 নম্বর ফেরিঘাট এলাকা। গত 1 সপ্তাহের ভাঙনে নদীতে বিলীন অন্তত 300 মিটার। ভাঙন আতঙ্কে নদীপাড়ের কয়েকশো পরিবার। এদিকে 2020 সালে ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় আনুষঙ্গিক সুবিধাদি সহ নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাস হয় একনেকে। 1351 কোটি 70 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। কিন্তু কাজ শুরু হয়নি 4 বছরেও। আমরা সবসময় আতঙ্ক থাকি কোন সময় বাড়িঘর ভেঙে নিয়ে যায়। আমরা বাড়িঘর হয় না, টেমে না যে অবস্থা। ভাঙ্গনির আগে বস্তা ফেলার দরকার, তখন ভাঙ্গনি বস্তা ফেলায় না। যখন ভাঙ্গনি শুরু হয় তখন এরা এসে কোনো রকম 200-400 বস্তা ফেলে এরা চলে যায়। দীর্ঘদিন চলে যাচ্ছে। আমরা আজকে নদীর শাসন হবে, কাল হবে, এরকম করতে আমাকে এরকমভাবে ভাড়া নিতেছে।
বিআইডব্লিউটিএ বলছে মন্ত্রণালয় থেকে অর্থ অবমুক্তি না হওয়ায় আটকে আছে প্রকল্পের কাজ। তবে তাৎক্ষণিক ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছেন তারা। অর্থটা ছাড় হলে এটা আমরা ভূমি অধিগ্রহণের যে প্রাথমিক ইয়াটা আমরা সেটা খুব দ্রুত করতে পারবো। জিও ব্যাগলা ডাম্পিং কাজ শুরু করেছি যাতে ভাঙনটা না বাড়ে, আমরা এখানে এটা প্রতিরোধ করতে পারি। প্রতি বছরই কয়েক দফায় ভাঙনের কবলে পড়ে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম এই দৌলতদিয়া ঘাট। আর তখনই ঠিক এভাবেই চালানো হয় জোড়াতালির মেরামত, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ নেওয়া হয় না। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সময়ের মধ্যে ভাঙন ঠেকাতে যদি স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী এই ঘাটটি। আশিকুর রহমান, সময় সংবাদ, দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী। ফাটল ধরে ও ঢালাই খসে রড বেরিয়ে গেছে গোপালগঞ্জের মধুমতির ওপর নির্মিত বিসিক সেতুটির। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে রাখা হয়েছে চলাচল। এতে চরম ভোগান্তিতে চলাচলকারীরা। দ্রুত মেরামত করার আশ্বাস পৌর কর্তৃপক্ষ ও এলজিইডি। জয়ন্ত শিরালের রিপোর্ট, ছবি তুলেছেন এইসএম মানিক। গত ৫ মে হঠাৎই ফাটল দেখা দেয় গোপালগঞ্জের বিসিক শিল্পনগরীর সামনে শহরের সৌন্দর্য বর্ধনকারী আর্চ আকৃতির সেতুটিতে ঢালাই খসে বেরিয়ে গেছে রড, সৃষ্টি হয়েছে গর্তেরও। বড় দুর্ঘটনা শঙ্কায় পরদিন বাঁশের ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েকশো হালকা ও ভারী যানবাহন। সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মধুমতির পশ্চিম তীরের বাসিন্দারা। এত তাগদাই ব্রিজে ভাঙে, এটা গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এটা বেসিক পাশে হলো বেসিক শিল্পনগরী এলাকা। বড় গাড়ি ওঠে, যা আশা করে, এই জন্য ওই জায়গায় লোড পড়ে বিদে এই জন্য এই অবস্থা হয়েছে। কোনো বাচ্চারা এখান থেকে ক্লাসে যাইতে পারতেছে না, কোনো গাড়ি এখান থেকে পারাপার হতে পারতেছে না। চারির এক ভাগ কাস্টমার আমাদের দোকানে নাই ব্রিজের জন্য শুধুমাত্র। সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস পৌরসভা ও এলজিইডি কর্তৃপক্ষের। অচিরেই আমরা এবং পৌরসভা দুই গ্রুপ আলোচনা করে আমরা টেকনিক্যালি উনাদেরকে সহায়তা দিব এবং উনারা সহ এটা আমরা দ্রুত এই সংস্কার করে দিব। কিভাবে যত দ্রুত তার সহিত এটাকে মানে প্রতিকার করা যায় বা সংস্কার করা যায়, সংস্কার করে এই ব্রিজটা যাতে আমরা দ্রুত খুলে দিতে পারি জনসাধারণের স্বার্থে, আমরা সেই উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করতেছি। 2012 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 83 ফুট দৈর্ঘ্য ও 37 ফুট প্রশস্তের সেতুটি নির্মাণ করে পৌরসভার কাছে হস্তান্তর করে এলজিইডি। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়নকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট। দেশে যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির সঙ্গে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যানবাহনের গতি। উন্নত প্রশস্ত সড়কে লাগামহীন বিভিন্ন গাড়ির ছুটে চলা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বন্দী হয়ে পড়েছেন চালক, এমনকি যাত্রীরাও। এমন বাস্তবতায় দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হ্রাস টানতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিল সরকার। গত 5 মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা মোটরযান গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 অনুযায়ী জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মিনিবাস ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলবে। মোটরসাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার, জাতীয় মহাসড়ক ও জেলা সড়কে 50 কিলোমিটার এবং সিটি কর্পোরেশন এলাকায় গতি রাখতে হবে 30 কিলোমিটার। সড়ক মহাসড়কে প্রবর্তিত নতুন এই গতিসীমাকে সাধারণ যাত্রীরা স্বাগত জানালেও চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যানবাহনের গতিসীমা সম্পর্কে আপনি কিছু জানেন? 40-50-এর ভিতরে চালানো নিয়ম হয়, কিন্তু এমনি যে নতুন করে কোনো আইন করছে কিনা সেটা আমি জানি। এটা অযৌক্তিক। আমি 40 কিলোমিটার স্পিডে গেলে আর এমনি অন্য গাড়িতে যানবাহনে গেলে তো একই কথা, তাহলে আমার মোটরসাইকেল চালে লাভ কি? এদিকে দুর্ঘটনার লাগাম টানতে গতিসীমা কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মোটরসাইকেল গতিসীমা 30 এবং অন্যান্য ভেহিকেল গতিসীমা তো 40, সেই জায়গাতে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, বাট এটা আমাদের সেটটা করা হয়েছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরেই। শুধু গতিসীমা নির্ধারণই মূল কথা নয়, সব যানবাহনকে নিয়মের মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকটা দেরিতে হলো সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা তার আইনি ভিত্তি পেয়েছে ঠিকই, কিন্তু দেশ জুড়ের বাস্তবায়নকে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই নীতিমালা আইন প্রয়োগ করে অশুদ্ধ ব্যক্তির অর্থ উপার্জনের পথ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
নাব্য সংকটে ফরিদপুরের একমাত্র নৌবন্দর অচল হতে বসেছে। পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা পণ্যবাহী জাহাজ সিএনপি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটায় অলস সময় পার করছেন শ্রমিকরা। দক্ষিণবঙ্গসহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেয়ার জন্য গুরুত্বপূর্ণ বন্দর সিএনপি ঘাট। 2017 সালে সরকার এটিকে তৃতীয় শ্রেণীর নৌবন্দরে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। পরবর্তীতে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় বন্দরটি। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এই বন্দরে পণ্য আনা নেওয়া হয়। ফরিদপুরের সোনালী আঁশখ্যাত পাট এই বন্দর হয়েই চট্টগ্রাম বন্দর দিয়ে বহির্বিশ্বে রফতানি হয়। এছাড়াও সিলেট থেকে কয়লা ও বালু, ভারতের গরু ও চাল এই নৌপথেই আমদানি হয়। নারায়ণগঞ্জ বন্দর থেকে প্রচুর সিমেন্টবাহী জাহাজ ও কার্গো এখান থেকে খালাস হয়। তবে শত বছরের প্রাচীন বন্দরটি নাব্যতার সংকটে অচল হয়ে পড়েছে। পণ্যবাহী নৌযান ভিড়তে না পারায় নৌ বন্দরের শুল্ক আদায়ও কমে গেছে। এতে নৌযানের মালিকরা ও পণ্য আমদানিকারকরাও পড়েছেন চরম বিপাকে। কয়েক হাজার শ্রমিকরাও বেকার হতে বসেছেন। নাব্যতা সংকটের কারণে একটা 1200 টন ক্যাপাসিটির জাহাজ এখানে আসে মাত্র 600 টন মাল নিয়ে। তো এভাবে যদি আসে অথচ খরচ সেম। ছোট ছোট বলগেটি আমরা মাল অন্য ট্রলারে পাল্টাই করে ফিরে আমরা আনছি, আমাকে ভাড়া কিছু থাকে নাই। আর বড়টি তো আসতেই পারে না, জাহাজ আসতে পারে না, তার জন্য লেবার শ্রমিকের খুব অসুবিধা, তারা কাজের জায়গা পায় না, অর্থাৎ আমার কামাই রুজি সেরকম হয় না। নদীর পানি কম, জাহাজ আসতে পারে না, আমরা কাজ করতে পারি না, কাজে এই জন্য বসে থাকি। বছরে 5 মাসের মতো পানি কম থাকায় বন্দরে পণ্য খালাসে জটিলতা সৃষ্টি হয়। ঘাট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জাহাজ ফেরানো হয়, পরে সেখান থেকে ছোট্ট ট্রলারে করে মালামাল ঘাটে আনতে হয়। নাব্য সংকট সমাধানে কয়েকটি স্থানে বিআরডব্লিউটি এর ড্রেজার মেশিন বসিয়ে খনন কাজ করলেও খননের কয়েকদিনের মধ্যেই আবারও বালু এসে ভরাট হচ্ছে। চেষ্টা করি যে দেশটাকে সচল রাখার জন্য। এর আগে আমরা ভেজিটেরিং করছি, সামনের বছরে আমরা আরো ভালো পদক্ষেপ। তবে সিএনপি ঘাট নৌবন্দরের প্রাণ ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। সিএনপি ঘাটের প্রাণ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসন, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটি একে অনুরোধ করেছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে। জায়গা নেওয়া হয়েছে, বালু উত্তোলন করে কোথায় রাখা হবে এবং আমরা আশা করছি যে 1 মাসের মধ্যেই এই নদী বন্দর প্রাণ ফিরে পাবে। গত 2022-23 অর্থ বছরে সিএনপি ঘাট নৌবন্দর থেকে 1,45 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। নরসিংদীতে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রাও। জেলা জুড়ে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে প্রায় 3,32,214 মেট্রিক টন ধান, যার বাজার মূল্য প্রায় 1200 কোটি টাকারও বেশি। মাহমুদুল হাসান মাহফুজের তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। প্রতিটি মাঠে চলছে ধান কাটা উৎসব। বাতাসে দোল খাওয়া পাকা ধান জানান দিচ্ছে নতুন সম্ভাবনার। নরসিংদীতে কৃষকের ব্যস্ততা বড় ধান কাটা ও মাড়াইয়ে। 3 মাস আগে রোপণ করা ধানে এবার গোলা ভরবে এমন প্রত্যাশায় দিন গুনছেন তারা। ধান সেদ্ধ করার উনুন জ্বালাতে প্রতিটি বাড়িতেই নারীদের দিনরাত ব্যস্ততা। ধান বাছাই, সেদ্ধ সহ নানাবিধ কাজের মধ্যেও আনন্দ দিচ্ছে নতুন ধানের গন্ধ। অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। প্রতি বিঘায় পাওয়া যাচ্ছে গড়ে 21 মণ ধান। তবে শ্রমিকের বাড়তি মজুরি কিছুটা সংকটে ফেলেছে তাদের। ধানের মধ্যে কোনো চিটা নাই, অন্য বছর থেকে এবার ধান খুব ভালো হয়েছে। এবার অনেক বাম্পার ফলন পাইছি, ইনশাল্লাহ অনেক লাভবান। নতুন ছেলের পিঠা আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবো, এই আনন্দ নিয়ে ওই ধানটা লইতাছি। আমরা ধান নুন লাগে, সিদ্ধ করুন লাগে, আনুন লাগে, নুন লাগে, আমরা ব্যস্ততা প্রচুর তেমন লাগে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 32 হেক্টর বেশি জমিতে ধান আবাদ হয়েছে। মোট আবাদের পরিমাণ 56,542 হেক্টর। প্রতিমন ধানের দাম ধরা হয়েছে 1,280 টাকা দরে। বোরো ধান বর্তমানে তাপমাত্রা বেশি হওয়াতে একটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে যে হিটস্ট্রোকের কারণে অনেক সময় চিটা হতে পারে। সেই জন্য আমরা আমাদের কৃষক ভাইদেরকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। চলতি বছর 6 উপজেলায় প্রায় 89 লাখ মণ ধান উৎপাদন হয়েছে। এছাড়া গত 5 বছরে জেলায় বড় আবাদ বেড়েছে 2.22%। সময় সংবাদ, নরসিংদী।
3 দিনের ব্যবধানে নওগাঁর হাটে ধানের দর মন প্রতি 150 টাকা কমিয়ে দিল ব্যবসায়ীরা। কম দামে ধান কেনায় উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর সরস্বতীপুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধান কিন্তু পর্যায়ক্রমে এবার পুরো মে মাস জুড়ে কাটামারাই চলবে। তবে প্রথম দিকে যে ধানগুলো কেটে তুলছেন চাষিরা, এই ধানগুলো বাজারে তুলছেন। ধান কাটামারাই শেষ করে ধার দেনা শোধ বিভিন্ন পর্যায়ে তাদের চাষিরা যে খরচ করে থাকেন, এই খরচগুলো তোলার জন্য কিন্তু হাটগুলোতে তারা এই ধানগুলো এই মুহূর্তে নিয়ে আসছেন। গত কয়েকদিনের তুলনায় কিন্তু এই আজকে যে হাটটিতে রয়েছে নওগাঁর সরস্বতীপুর হাট, এই হাটে কিন্তু ধানের যোগান পর্যাপ্ত লক্ষ্য করছিলাম। এবং এই মৌসুমে ধান কিন্তু যেহেতু ধাপে ধাপে উঠছে, আস্তে আস্তে কিন্তু এই হাটগুলোতে ধাপে ধাপে ধানের যোগানটাও কিন্তু বাড়ছে। তবে মৌসুমের প্রথম দিকে ধানের দর কিছুটা বেশি থাকে, কিন্তু মাঝামাঝিতে এসে হঠাৎ করে সেই ধানের দর কিন্তু আবার দ্রুত নামিয়ে দেওয়া হয়। এবং আজকে সেই চিত্রটি আমরা এখানে লক্ষ্য করছিলাম। এই হাটে গত 1 সপ্তাহ আগে আমরা যে হাটে ধান বিক্রি করতে দেখছিলাম, বিশেষ করে স্বর্ণা 5, জিরাশাল, কাটারি, এই ধানগুলো অনেকটা সরু চিকন ধান, এই ধান 1300 টাকা পর্যন্ত চাষিরা বিক্রি করেছিলেন। সেই ধান কিন্তু আজকে এই হাটে এসে সর্বোচ্চ 1180 টাকা প্রতি মন বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ প্রতি মনে কিন্তু 150 থেকে 130 টাকা পর্যন্ত হঠাৎ করে দর কমিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যান্য যে মোটা ধান রয়েছে, সুবলতা, এই ধানগুলো কিন্তু এই জনপদে বেশি চাষ করা হয়ে থাকে। হাইব্রিড, উচ্চ হাইব্রিড জাতের ধান, মোটা ধান, এই ধান কিন্তু আবার 950 থেকে সর্বোচ্চ 980 টাকা কিনছেন। হঠাৎ এরকম একটি দর নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু চাষিরা বলছেন এবার কিন্তু একদিকে প্রাকৃতিক বালাই ছিল অনেক বেশি এবং খরচের খাতও কিন্তু অনেক বেশি হয়েছে। এবং সব মিলে কিন্তু এবার গতবারের চেয়ে প্রতি বিঘা জমিতে 3 থেকে 4 হাজার টাকা বাড়তি খরচ গুনতে হয়েছে চাষিদের। এবং যে প্রত্যাশা নিয়ে তারা আসলে চাষ করেছিলেন, সেই প্রত্যাশিত দর কিন্তু হাটগুলোতে এই মুহূর্তে আর পাচ্ছেন না। এবং এই বাজার ব্যবস্থা দ্রুত নেমে যাওয়ার জন্য যে বিষয়টি চাষিরা অভিযোগ করে থাকেন, তা হলো যে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন, এই ব্যবসায়ীরা তাদের মতো করে একটা দর বেঁধে দেন এবং এই দর বেঁধে দেওয়ার কারণে কিন্তু হাটে যখন ধানের যোগান বেড়ে যায়, তখন কিন্তু দরটা হঠাৎ করে নামিয়ে দেওয়ার কারণেই পুরো মুনাফাটা কিন্তু চাষির ঘরে না গিয়ে কিন্তু সেই ধানের যে কাঙ্ক্ষিত দর, সেই দরটা কিন্তু ব্যবসায়ীর পকেটে চলে যায়। এবং এই বাজার ব্যবস্থার জন্য কিন্তু প্রশাসনের একটা তদারকি বা নজরদারি তারা আশা করছেন। এবং হাটগুলোতে আজকে যে দরে ধান বেচে কিনা হচ্ছে, এই দর কিন্তু সর্বোচ্চ তাদের দিক থেকে একটা উৎপাদন খরচ তোলাটাই এখন দূর হয়ে দাঁড়িয়েছে, এমন কথা কিন্তু চাষির মুখ থেকে আসছে। তো এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। জানাবো ম্যারাথনের খবর। ইন্ডিপেন্ডেন্স রান 2024-এর ব্যানারে রাজধানীর হাতিরঝিলে ম্যারাথনে অংশ নিয়েছেন 2000 দৌড়বিদ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাধীনতা দিবস উপলক্ষে হাতিঝিলে আসলে প্রায় 2000 ম্যারাথন রানারের অংশগ্রহণে কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স রানার বাংলাদেশ 2024। এবং রমজান মাস থাকায় আসলে স্বাধীনতার মাস অর্থাৎ মার্চে আয়োজিত হতে পারেনি এই ম্যারাথন প্রতিযোগিতা, যেটা কিনা এই যে মে মাসে পিছিয়ে এনে আজকে প্রায় 2000 প্রতিযোগী, আমি যদি বলি যে সব ধরনের বয়সের এবং দেশের বাইরে থেকে অনেক পার্টিসিপেন্ট এই ম্যারাথনে অংশগ্রহণ করে, যেটা আসলে দৈর্ঘ্য ছিল 7.5 কিলোমিটার। তবে যারা বাচ্চা এবং ছোট এবং অন্যান্য ক্যাটাগরিতে আসলে বেশ কিছু ক্যাটাগরিতে বিভক্ত হয়ে প্রায় 2000 রানার একই সাথে সকাল 5:15 নাগাদ এই ম্যারাথন শুরু হয়। এবং যেখানে কিছুক্ষণ আগেই পার্টিসিপেন্টরা সেই প্রতিযোগিতা শেষ করে এখন তাদের যে নির্ধারিত মেডেল রয়েছে বা সার্টিফিকেট রয়েছে তা সংগ্রহের জন্য এখানে জড়ো হয়েছেন। এবং যেমনটা দেখতে পাচ্ছেন আসলে সকল ধরনের বয়স, সকল বয়সী পার্টিসিপেন্টদের অংশগ্রহণে আসলে একটা বেশ হাস্যোজ্জ্বল পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল এই ম্যারাথন। এবং যদি আমি আর একটু বিস্তারিত বলতে চাই, 7.5 কিলোমিটারের যে ক্যাটাগরিটা রয়েছে ম্যারাথনে, সেখানে আসলে খুব বেশি প্রফেশনাল ম্যারাথন রানার হওয়ার প্রয়োজন নেই। তাছাড়া যারা অ্যামাচার, যারা প্রস্তুতি ছাড়াও আসলে অনেকেই অংশগ্রহণ করেন। এবং তেমনটাই আমি দেখেছি আসলে সকল ধরনের বয়সী এবং দেশের বাইরে থেকেও অনেক পার্টিসিপেন্ট আসলে এই ইন্ডিপেন্ডেন্স রানার 2024 প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন। এবং সবার যে অভিজ্ঞতার কথা যদি আমি বলি, আসলে সবাই বেশ ভালো অভিজ্ঞতা শেয়ার করেছেন। কারণ ঢাকা শহরের মতন একটা জায়গায় এ ধরনের আয়োজন অর্থাৎ ম্যারাথন প্রতিযোগিতা হয় না বললেই চলে। সেখানে এই যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে অনেক মানুষ নিজেদের নির্ধারিত যে কাজ সেখান থেকে ছুটি নিয়ে এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এবং আয়োজকদের লক্ষ্য হচ্ছে যে সকল বয়সী ম্যারাথন রানারদের আসলে উদ্বুদ্ধ করে এই ধরনের যে কার্যক্রম রয়েছে সেগুলোতে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সকলকে সুস্থ একটা জীবন এবং ভবিষ্যৎটাও আসলে যাতে ঠিকঠাক থাকে সে লক্ষ্যেই আসলে এ ধরনের
কার্যক্রম আয়োজিত করা হয় এবং শুধুমাত্র স্বাধীনতা দিবস নয়, আসলে আমি যদি আরেকটু বলি, একই আয়োজকদের তত্ত্বাবধানে বিজয় দিবস উপলক্ষে কিন্তু আরও একটি ম্যারাথন কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং যেখানেও 7.5 কিলোমিটার ক্যাটাগরিতে বিভিন্ন বয়সী ম্যারাথন প্রতিযোগীরা অংশগ্রহণ করে। আমার কাছে হাতিঝিল থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। রাজধানীর হাতিরঝিল থেকে সরাসরি যুক্ত ছিলাম। চলতি মৌসুমে সাতক্ষীরার বাগান থেকে বিষমুক্ত পাকা আম বাজারজাত শুরু হলো। বোম্বাই গোপালভোগ আম নামানো কার্যক্রম উদ্বোধন করা হয়। তবে পরিপক্ক আম নামানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমিনুর গাজী সবুজের ছবি ও মমতাজ আহমেদ বাপির তথ্য নিয়ে রিপোর্ট। গাছ থেকে নামানো হচ্ছে সুমিষ্ট আম, বিক্রির জন্য প্রক্রিয়াজাত করছেন কৃষকরা। বৃহস্পতিবার সকালে চলতি মৌসুমের প্রথম আম নামানো হয় সাতক্ষীরায়। কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়ার কারণে সাতক্ষীরায় এবছর আমের ফলন ভালো হয়েছে। জেলায় সবচেয়ে বেশি আমের বাগান রয়েছে সদর, তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলায়। দীর্ঘ পরিচর্যা শেষে বাজারজাতকরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানীরা। সরকারের নির্ধারিত আজকে আম ভাঙতেছে, দেখা যাচ্ছে বাজারটা যাতে ভালো যায় এইটা চিন্তা ভাবনা করতেছি। ঠিক মতন একটু বাজার যদি আমরা একটু দাম পাই তাহলে আমরা কিছু বাঁচতে পারবো। যে আমটা আগাম জাতের, আমরা যদি আগাম ডেটটা পাই তাহলে মোটামুটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আম হারভেস্ট করে এবং দেশবাসীকে আমরা খাওয়াতে পারবো এবং দেশের বাইরেও রপ্তানি করতে পারবো। বিদেশেও চাহিদা থাকায় গত বছরের চেয়ে বেশি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। গত বছর আমরা 170 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছিলাম। এবছর আমাদের লক্ষ্যমাত্রা আছে 350 মেট্রিক টন। আমরা মনে করছি যে এই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সম্ভব হবে। আম পরিপক্কতার লক্ষণ দেখে যদি আম সংগ্রহ করি, ভোক্তা পর্যায়ে যারা খাবো তারাও যেমন লাভবান হব এবং পরিতৃপ্তি পাবো, কৃষকগণও তেমনি লাভবান হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবার সাতক্ষীরায় 4118 হেক্টর জমির বাগানে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এর মধ্যে 350 মেট্রিক টন নিরাপদ বিষমুক্ত আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। অঞ্চলভিত্তিক ইতিহাস ঐতিহ্যের ভাণ্ডার ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের আনাচে কানাচে। তবে যথাযথভাবে সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে অথবা নষ্ট হচ্ছে অমূল্য সম্পদ। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের তাগিদ দিতে এবার বরিশালে ব্যতিক্রমী আয়োজন। সেখানে ইতিহাস চর্চাকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনের শিকার হচ্ছে নতুন প্রজন্ম। ষড়ঋতুর দেশ বাংলাদেশ 1,47,610 বর্গ কিলোমিটারের লাল সবুজ মানচিত্র জুড়ে জৌলস ছড়িয়েছে পাহাড়, সাগর আর বনভূমি। প্রিয় জন্মভূমিকে অপরূপ রূপে সাজিয়েছে নদী, খালবিল আর হাওর বাওর। দেশের আছে বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্য, আছে হাজার বছরের ইতিহাস। সেটি যেমন জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ, তেমনি স্থানীয় পর্যায়েও। আর সেই অঞ্চলভিত্তিক ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার প্রত্যয়ে ব্যতিক্রমী আয়োজন হলো বরিশালে। বৃহস্পতিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আঞ্চলিক ইতিহাস সম্মেলন। দেশ ও দেশের বাইরের বরেণ্য ইতিহাসবিদরা অংশগ্রহণ করেন সম্মেলনে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন শিক্ষামন্ত্রীও। অনুষ্ঠানে বক্তারা আঞ্চলিক ইতিহাস সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। যদি আমরা ইতিহাস তৈরি করতে পারি, পুনর্গঠন করতে পারি, তাহলে আমাদের জাতীয় ইতিহাস, জাতীয় মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এগুলি সবই আমাদের উঠে আসবে। ইতিহাস, ঐতিহ্য, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, ধর্মীয় অবস্থা, সকল কিছু আমরা আমাদের গবেষণার মূল উপজীব্য বিষয়। আমাদের একটা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়েই আমরা প্রাচীনকাল থেকে এই পর্যন্ত এসেছি। আমাদের এই যে স্বতন্ত্র সংস্কৃতি প্রত্যেকটা অঞ্চলের যে আছে সেগুলোকে আমাদের সামনে আনতে হবে। আমি খুবই আশাবাদী যে আমাদের আজকের এই আয়োজন ইতিহাস চর্চাকে আরো এগিয়ে নেবে। আঞ্চলিক ইতিহাসকে যদি গুরুত্ব দেই, আমরা কিন্তু একটা সামগ্রিক চিত্র তুলে আনতে পারবো। আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানতে এই সম্মেলনে অংশ নেয় শিক্ষার্থীরাও। আরো তথ্য জানি ইতিহাসের ব্যাপারে, এটা আমাদের জাতিকে সমৃদ্ধ করবে। যে জাতি যত বেশি ইতিহাস সমৃদ্ধ, সে জাতি কিন্তু তত বেশি জ্ঞানী এবং তারা তত বেশি উন্নত। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। তারা জানায়, তরুণ প্রজন্মের মাঝে ইতিহাস সচেতনতা বাড়াতে এমন আয়োজন দক্ষিণ অঞ্চলে। আর সিটি মেয়র জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি উদ্যোগ নেওয়া হবে দক্ষিণ অঞ্চলের ইতিহাস সংরক্ষণেরও। পূর্বপুরুষ যে ইতিহাস তৈরি করেছেন, শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক, সামাজিক, ঐতিহ্যিক
অর্থনৈতিক এই সমস্ত বিষয়গুলো নতুনভাবে আসবে আমাদের এই নতুন জেনারেশনের কাছে। বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো আছে, বিশেষ করে বরিশাল অঞ্চলে, আমরা সেই জায়গাগুলোকে চিহ্নিত করা। আমাদের ইতিহাস আছে, এগুলো আমরা আমাদের দায়িত্ব হলো এগুলোকে সংরক্ষণ করা। আঞ্চলিক ইতিহাস সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় প্রবন্ধ পাঠ অধিবেশন। এতে ভাষা আন্দোলন, রাজনীতি, অর্থনীতি সহ 50টি বিষয়ের উপর উপস্থাপন করা হয় প্রবন্ধ। পুরো আয়োজনে অংশ নেয় বাংলাদেশ ও ভারতের 15টি বিশ্ববিদ্যালয়ের 20 জনের অধিক ইতিহাস বিভাগের শিক্ষক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। খেলার খবর। সিরিজের চতুর্থ টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুধু জয় নয়, বিশ্বকাপ মঞ্চে যাওয়ার আগে নিজেদের ঘাটতিগুলো শুধরে নেওয়ার লক্ষ্য ক্রিকেটারদের, জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপ পরিকল্পনা যেন আগে থেকে জানতে পারেন, সে কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে নিয়ে আসা হয়েছে বলেও মন্তব্য তার। ব্যাটারদের অফ ফর্ম চিন্তার হলেও পরের 2 ম্যাচে ফর্মে ফিরবেন বলেও প্রত্যাশা স্পিড স্টারের। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে ঢাকা, অবিচল লক্ষ্যে টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হবে প্রতিটি ম্যাচ। সিরিজ জিতলেও চতুর্থ টি-20-র আগে তাই অনুশীলনে সিরিয়াস ক্রিকেটাররা। সাকিব মোস্তাফিজ ফিরেছেন, পরিকল্পনায় বিশ্বকাপ। তাই শুধু সিকান্দার রাজাদের বিপক্ষে জয়ই নয়, বিশ্বমঞ্চে যাওয়ার আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান এই সিরিজ থেকে। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে। জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেলে। ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়। আইপিএল শেষ হওয়ার আগেই দেশে ফেরানো হয়েছে মুস্তাফিজকে। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হলে আইপিএল কি বড় মঞ্চ ছিল না অভিজ্ঞতা অর্জনের? তাহলে কেন ফিজকে ফিরিয়ে আনা হলো? ব্যাখ্যা দিয়েছেন তাসকিন, মুখ খুলেছেন আইপিএলে নিজের অনাপত্তিপত্র না পাওয়া নিয়েও। ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে, কারণ ও আমাদের ওয়ান অফ দ্য মেন বোলার। সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ও ওখান থেকে নিছে। ইনশাল্লাহ সামনে খেলবো, সামনে যখন ফ্রি টাইম পাবো। নট অনলি আইপিএল, এখন অনেক লিগস আছে। নীতি অলমোস্ট একই, হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম, এজন্য হয়তো কনসার্ন থাকে বোর্ড যে। আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও ধুঁকছে টাইগার টপ অর্ডার। বিশ্বকাপের আগে যা চিন্তার বড় কারণ। কনসিস্টেন্টলি কাজ করেই যাচ্ছি, কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরও ইমপ্রুভ করা যায়। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না। ইনশাল্লাহ এই 2টা ম্যাচও আগের ম্যাচগুলো থেকে বেটার হবে ব্যাটিং। টানা 3 জয়ে সিরিজ নিশ্চিত করে রেখেছে শান্তর দল। চতুর্থ টি-20-র আগে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। টিম মিটিং এর পর ব্যাট বলের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন সিকান্দার রাজারা। সাকিব এবং মুস্তাফিজ ফেরায় পূর্ণতা পেয়েছে টাইগার স্কোয়াডে। এদিনের অনুশীলনটা যতটা না চতুর্থ টি-20-তে জিম্বাবুয়েকে বধ করা, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নেওয়া। এবং সেই কাজটা হাতুরু সিংহের কোচিং প্যানেল প্রত্যেকটা ক্রিকেটারকেই কিন্তু দেখিয়ে দিয়েছেন। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 10 মাস পর টি-20 স্কোয়াডে ফিরে প্রথম দিনের অনুশীলনের পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এখানেই শেষ নয়, পুরো দল যখন প্র্যাকটিস সেশন শেষ করে ফিরে গেছে ড্রেসিং রুমে, তখনও ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সঙ্গে আলাদা সেশন করেছেন মিস্টার 75। 2022 সালের পর টি-20-তে 50-র দেখা পাওয়া সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচেই ফিরতে চান রানে। সবার আগে সাকিব, সবার শেষেও সাকিব সবখানে। দশ মাস পর জাতীয় দলের টি-20 বহরে মাঠে নেমে সবার আগে উইকেট দেখা চাই। পেশাদারিত্বে সাকিবের এখনো জুড়ি নাই। নতুন ট্রেনার মহসিন খানের অধীনে এই ওয়ার্ম আপটা এতদিনে নিশ্চয়ই বেশ পরিচিত টাইগার ভক্তদের কাছে। এদিন সাকিবও যেন মধ্যমণি, দৌড়ালেন, সতীর্থদের সঙ্গে খেললেন গাগরমের ফুটবল। পুশ আপ দেয়াতেও হলো প্রচ্ছন্ন প্রতিযোগিতা।
এরপর মনোযোগে মূল কাজ অর্থাৎ ব্যাটিং। বোলিংটা ঠিকঠাক ব্যাটিংয়েই যত অস্বস্তি সুপার সাকিবের। তবে সদ্য সমাপ্ত ডিপিএল এর জামালের জার্সিতে শতক হাঁকিয়ে প্রস্তুতিটাও সেরেছেন জম্পেশ। তবুও অনুশীলনে নয় কোনো ফাঁকি। মিরপুরের ইনডোরে সাকিব মুস্তাফিজের লড়াইটা জমে উঠেছিল বেশ। নেট বোলার তানভীর কিংবা তানজিম দুই প্রান্ত থেকে বদলেছেন বোলার, তবে সাকিব ব্যাট করেছেন এক টানা। এভাবে চলল প্রায় মিনিট 30। তারপর বিশ্রাম, সতীর্থদের সঙ্গে খুনসুটি, আবারও ব্যাটিং। ছন্দে ফিরতে যা যা করণীয় তার পুরোটাই যেন নিংড়ে দেয়া। বিশ্বকাপে টাইগারদের সাফল্য পেতে বড় অনুঘটক হতে হবে সাকিব আল হাসানকে। 5-এ দ্রুত রান তুলতে হতে হবে বিধ্বংসী। এদিন সাকিব বোলিং করেছেন মোটে একটা, ঠিকই শুনেছেন, ওই এক বলই। এরপর আবারও ব্যাটিংয়ে মনোযোগ। ততক্ষণে কমেছে সূর্যের তেজ, শেষ হয়েছে অনুশীলনও। প্র্যাকটিস শেষে পুরো দল যখন ড্রেসিং রুমে, তখন ইনডোরে সাকিবের এই একলা অনুশীলন নিজের ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাওয়ার, ফিটনেস ফিরে পাওয়ার। কারণ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মিস্টার 75 সবশেষ 50-র দেখা পেয়েছেন, তাও 13 ইনিংস আর 2 বছর আগে। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে এ দুটো ম্যাচ সাকিবের জন্য হতে যাচ্ছে অ্যাসিড টেস্ট। যেতে যেতে মূল মাঠে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছ থেকে বিশেষ টোটকা, শ্যাডোতেও তা ঝালিয়ে নেয়া। এবার জিম্বাবুয়ের বিপক্ষে এমন অনুশীলন বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচের আগে বিশ্বকাপ দল নিয়ে অনুশীলন করেছেন কোচ হাথুরু সিংহে। শরীফুল বাদে বিশ্বকাপ দলে থাকা বাকি ক্রিকেটাররা ছিলেন অনুশীলনে। দীর্ঘদিন পর ফিরে মোস্তাফিজ মেতে ওঠেন সতীর্থদের সঙ্গে আড্ডায়। এরপর অবশ্য নেটে হাত ঘুরিয়েছেন ফিজ। টানা ব্যর্থতার মাঝে থাকা লিটন দাসকে নিয়ে চিন্তিত হাথুরু সিংহে। অনুশীলনের সময় বেশ কয়েকবার ভুল ধরিয়ে দিয়েছেন লঙ্কান কোচ। পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা লম্বা সময় পর আইপিএল ফেরত মুস্তাফিজকে ঘিরে, তাই শেরেবাংলার ইনডোরের মাঠে আড্ডা জমে বেশ। গল্পের সঙ্গী বন্ধু সাইফুদ্দিন, তানজিম সাকিব, রিশাদ আর টিম ম্যানেজার নাফিস ইকবাল। চেন্নাই সুপার কিংসে ধোনি, ঋতুরাজদের অধীনে সময়টা কেমন কাটিয়েছেন সেই অভিজ্ঞতাই হয়তো শেয়ার করছিলেন সতীর্থদের সঙ্গে। অবশ্য দলে যোগ দিয়ে প্রথম অনুশীলনটা শুধু গল্পে কাটাননি ফিজ। বোলিং করেছেন নেটে, প্রথম বলটাও করলেন সাকিবকে। শুরুর কয়েকটা বল করেন হাফ রান আপে, এরপর নিজেই ফিল্ডিং সাজিয়ে বোলিং করেন তাসকিনকে। বিশ্বকাপের আগে হয়তো এটাই দেশের মাটিতে টাইগারদের শেষ দলগত অনুশীলন। কোচিং স্টাফের সব সদস্যরা উপস্থিত ছিলেন এদিন। নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন সব বিভাগের কোচ। হেডমাস্টার চান্ডিকা হাথুরু সিংহেকে ব্যস্ত থাকতে দেখা গেল ব্যাটার লিটন দাসকে নিয়ে। বিশ্বকাপ মিশনের আগে দলের সবচেয়ে বড় চিন্তার জায়গা টপ অর্ডার, বিশেষ করে ডানহাতি ওপেনারের অফ ফর্ম। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচেই ব্যর্থ, তারপরও এলকেডির উপর ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। এছাড়া বড় মঞ্চে যাওয়ার মতো অভিজ্ঞ ওপেনারও নেই, তাই পারভেজ ইমন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। এদিন নিজের ভুল ত্রুটি নিয়ে কোচের সঙ্গে কথা বলেন লিটন। স্পিন, পেস সব বোলারদের বিপক্ষেই ব্যাটিং করেছেন। কতটুকু উন্নতি আনতে পারলেন তা হয়তো চতুর্থ টি-20তেই প্রমাণ হবে। ব্যাটিংয়ে দুশ্চিন্তার আরেক কারণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম। তিনিও এদিন নেটে কাটিয়েছেন লম্বা সময়। তানজিম সাকিব, তাসকিনদের বল ফেস করার পাশাপাশি খেলেছেন থ্রোয়ারদের ছোড়া বলও। অনুশীলন চলাকালীন খুঁটিনাটি নিয়ে কথা বলেন চান্ডিকা হাথুরুর সঙ্গে। আরেক মাস্টারমাইন্ড মুশতাক আহমেদ ব্যস্ত স্পিনারদের নিয়ে। বিশ্বকাপে বাংলাদেশের বড় অস্ত্র হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে নিয়েই অনুশীলনে বেশি সময় দিয়েছেন। শেরেবাংলার মূল মাঠে ভুলগুলো শুধরে দিয়েছেন। এরপর বোলিংয়ে ভিডিও ধারণ করে তা নিয়ে বিশ্লেষণ করেন। এ সময় সঙ্গে ছিলেন তানভীর ইসলাম ও শেখ মাহেদী। মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিকদের ব্যাট হাসলেও অনুশীলনে তারাও ছিলেন সিরিয়াস। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সবার লক্ষ্যটা যে বিশ্বকাপ সেটা স্পষ্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা নির্ভর দল ঘোষণা করেছে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকা শ্রীলঙ্কা। 15 সদস্যের স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর রিজার্ভ হিসেবে আছেন 4 ক্রিকেটার। প্রায় 3 বছর পর টি-20তে ফিরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর এবার বিশ্বকাপ স্কোয়াডেও আছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলবেন এই অলরাউন্ডার।
প্রথমে নিউজিল্যান্ড, এরপর অস্ট্রেলিয়া, ভারত সহ বাকি দলগুলো অভিনব পদ্ধতিতে বিশ্বকাপের দল ঘোষণা করেছে। এবার টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে চারিদ আসালাঙ্কাকে। এবার শক্তিশালী বহর নিয়েই বিশ্বকাপে যাবে শ্রীলঙ্কা, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে অভিজ্ঞতাকে। লঙ্কান টপ অর্ডারে দেখা যাবে কুশাল মেন্ডিস, কামিন্দো মেন্ডিস ও পাথুম নিশাঙ্কাকে। এছাড়া ধনঞ্জয় ডি সিলভা ও সাদিরা সামারা বিক্রমাও সামাল দিবেন লঙ্কান মিডল অর্ডার। দলে রয়েছে এক ঝাঁক অলরাউন্ডার। অধিনায়ক হাসারাঙ্গা সহ অলরাউন্ডার তালিকায় আছেন দিনুত ভেল্লালেগে, কামিন্দু মেন্ডিস। আর পেস বোলিং অলরাউন্ডার দাসুন সানাকা এবং অভিজ্ঞ অ্যাঞ্জেলা ম্যাথিউসও আছেন বিশ্বকাপের দলে। দীর্ঘ 3 বছর পর টি-20 ফরম্যাটে ফিরে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 2014 সালে বিশ্বকাপ জেতা ম্যাথিউসের এটা হতে যাচ্ছে 6ষ্ঠ টি-20 বিশ্বকাপ। প্রতিপক্ষের ব্যাটারদের ধসিয়ে দিতে এবার শক্তিশালী পেস বোলিং ইউনিট নিয়ে বিশ্বকাপে যাত্রা করবে শ্রীলঙ্কা, যেখানে আছেন মাথিসা পাথিরানা, দিলশানা মাদুসাঙ্কা, নুয়ান থুসারা ও দুষ্মান্থা চামিরার মতো তারকা বোলাররা। এছাড়া রিজার্ভে আছেন 4 ক্রিকেটার আসিতা ফার্নান্দো, বিজয়কান্ত, বিয়াসকান্ত, ভানুকা রাজাবাক্সা ও জানিত লিয়ানাগে। বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা। ডি গ্রুপের 3 দল দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। নিউ ইয়র্কে 3 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার টি-20 বিশ্বকাপ যাত্রা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন 6, মাত্র 48 মিনিটে যাওয়া যাবে কমলাপুর। উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা যাচাই। সরকারের উন্নয়নের ধারায় নিজ নিজ উপজেলা ঢেলে সাজাতে চান চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপির বহিষ্কৃত 7 নেতা। আবারও দল ফিরিয়ে নেবে প্রত্যাশা। জীববৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে গেল, এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে। প্রকল্প বাস্তবায়নের নামে নওগাঁর শালবনে 1000 গাছ নিধন। আলতাদিঘিতে ধ্বংস জলজ উদ্ভিদ ও প্রাণী। খেসারত দিতে হবে বাসিন্দাদের, বলছেন পরিবেশবাদীরা। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ রাইসা। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।